extra time. वक्त वापस नहीं आता। वक्त को वापस लाना पड़ता है। সৌরভ গাঙ্গুলি 22 গজের দুনিয়ায় তিনি এক অনন্য চরিত্র। ভারতীয় ক্রিকেটকে অন্য এক মাত্রা দিয়েছেন অনেক কারণে। সৌরভ বলতে কি বুঝি আমরা? অনেক অনেক কিছু। নিজে হাতে গড়েছিলেন টিম ইন্ডিয়া, শিখিয়েছিলেন বিদেশে জিততে। ভারতীয় ক্রিকেট থেকে প্রাদেশিকতাকে ভেঙে খান খান করে দিয়েছিলেন। এমন অনেক কারণেই আজও টুপি খুলে ভারতীয় ক্রিকেটকে বলতে হয়, সালাম মহারাজ, সালাম। কিন্তু এসব কিছুকে ছাড়িয়ে সৌরভ গাঙ্গুলি মানে যে অন্য কিছু, একেবারে আলাদা, অনন্য এক পরিচয়। প্রত্যাবর্তনের প্রতিভূ ছাড়া আর অন্য কিছু কি বলা যায় আমাদের মহারাজকে? বিশ্বাস, লড়াই আর ঔদ্ধত্যে দেখিয়েছেন, শিখিয়েছেন প্রত্যাবর্তন কাকে বলে, আর এমনভাবে সেটা করেছেন যে চিরকাল সেটা নিয়ে গবেষণা হবে, আলোচনা হবে, যেমন আজও হচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম তাকে দেখে সাহস পাবে, অনুপ্রেরণার অক্সিজেন পাবে, জানবে বাঙালির চোয়ালও এমন শক্ত হয়। এক বাঙালি শিখিয়েছিল হারার আগে হারতে নেই, মরার আগে মরতে নেই। ফুল আর কাঁটা তো জীবনের সব ক্ষেত্রেই পাশাপাশি থাকে, কিন্তু সৌরভের ক্ষেত্রে যে কাঁটাটা বড্ড বিষাক্ত ছিল, তবু তাকে তখন মুছে ফেলা গেল কোথায়? অধ্যাবসায়, জেদ আর একরোখা মনোভাব দিয়ে সব চক্রান্তকে ছুঁড়ে ফেলে বুঝিয়ে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়। তিনি সাফল্যের চূড়াটা দেখেছেন, আবার অতল অন্ধকারও দেখিয়ে দেওয়া হয়েছিল তাকে। সেটা একটা অন্য অধ্যায় জীবনের। সৌরভ, আজকে সকালে যে দেখলাম যেটা, যে কতগুলো বাচ্চা ছেলেকে নিয়ে তুমি প্র্যাকটিস করে যাচ্ছ একা একা, আর কেউ নেই, প্রায় রঞ্জি টিমের কেউ নেই। তো এই যে হার না মানার মানসিকতা, একটা অদম্য একটা মানসিকতা, এইটা কোথা থেকে পাচ্ছ? তুমি বলবে যে কিছুই না, কিন্তু আমি সেটা বিশ্বাস করতে রাজি না। যে কোনো সাধারণ মানুষের কাছে এটা কিছু, যে জায়গায় সৌরভ গাঙ্গুলি একটা সময় ছিল, যে জায়গায় এখন দাঁড়িয়ে এবং এই লড়াইটা চালিয়ে যাচ্ছে, সেটার এই ফিলিংটা কোত্থেকে আসছে, এই মানসিকতাটা কোত্থেকে তৈরি হয়? প্রথমত একটা যে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার ইচ্ছে, দ্বিতীয়ত আমি মনে করি, যেটা আগেও বলেছি, আই এম স্টিল গুড এনাফ, আর প্র্যাকটিস করেই ইমপ্রুভমেন্ট হবে। সামনের সিজনটা আমি ভালো খেলতে চাই, সেই জন্য বিভিন্ন খেলার বিভিন্ন অ্যাসপেক্টকে ইমপ্রুভ করার তাগিদে এই প্র্যাকটিস। সৌরভ, প্রত্যেকবার দল নির্বাচন হয়, আমরা অনেকেই আশা করি, তুমিও আশা করো, দেখা যায় ভারতীয় দলে সৌরভ গাঙ্গুলি নেই। এই সময়টা নিজেকে যে বোঝানো, এই সময়টা যে হতাশ না হয়ে পড়ে আবার নতুন করে লড়াইয়ের জন্য তৈরি, এই সময় নিজেকে কি বোঝাও তুমি? অ্যাকচুয়ালি দেখো, অনেস্টলি পাকিস্তান থেকে ফিরে আসার পর বেশ কয়েকটা ট্যুরে আমি খুব একটা আশা করিনি, সেই জন্য খুব একটা হতাশও হয়নি। আমি টিমের সাথে 10-11-12 বছর একসাথে থেকেছি, কীভাবে টিম সিলেক্ট হয়, কীভাবে প্লেয়ার চেঞ্জ হয়, সব সিচুয়েশনসগুলো আমার জানা আছে। সেই জন্য যতক্ষণ না মনে করবো যে ওরকম সিচুয়েশন আসছে, ততক্ষণ আমি খুব একটা আশা করব না, আর সেই জন্য হতাশ হবারও কোনো প্রশ্ন আসে না। সব ধরো, এই যে অনেক কিছু, অনেক রকম ইফস অ্যান্ড বার্ডস নিয়ে এখনও লড়াইটা চালিয়ে যাচ্ছ, সৌরভ গাঙ্গুলিকে খুব দরকার ছিল। সৌরভ গাঙ্গুলি 15,000 রান, ইন্ডিয়ার মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন, এটা দিয়েই তো সৌরভ গাঙ্গুলি শেষ হয়ে যেত। হ্যাঁ, হতে পারতো, কিন্তু এটা তো ঠিক নয়। আমি যবে থেকে ইন্ডিয়ার হয়ে খেলছি 96 থেকে, তবে থেকে বাদ পড়িনি, সবাই বাদ পড়েছে, কুম্বলে বাদ পড়েছে, রাহুল বাদ পড়েছে, আমি প্রথম 11 বছর বাদে বাদ পড়েছি টিম থেকে, এই জন্য এটাও একটা চ্যালেঞ্জ। কোনো সন্দেহ নেই এই অন্যায়ের বীজ বপন এই কলকাতা থেকেই। 2005-এ পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজে আহমেদাবাদ ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য 6 ম্যাচে নির্বাসিত হলেন সৌরভ।
শ্রীলঙ্কা সফর ছিল বেশ খানিকটা পরে, এরই মাঝে এসে গেছেন গ্রেগ চ্যাপেল। 2003-এ অস্ট্রেলিয়ার সফরে গ্রেগের কাছে পরামর্শ নিতে গিয়েছিলেন সৌরভ। কৃতজ্ঞতার জায়গা থেকেই গ্রেগকে এদেশে নিয়ে আসা। অস্ট্রেলিয়ায় একেবারেই ভালো ছিলেন না গ্রেগ, কোচ হওয়ার স্বীকৃতি পাননি, আর্থিক দিক থেকেও সমস্যায় ছিলেন। সৌরভ দায়িত্ব নিয়ে তাকে এদেশে নিয়ে আসেন। শ্রীলঙ্কা সফরে নির্বাসনের মেয়াদ কমায় সেদেশে গেলেন সৌরভ। রাহুল দ্রাবিড় অস্থায়ী অধিনায়ক। ব্লু প্রিন্টটা তৈরি হয়ে গিয়েছিল তখন থেকেই। সামনে ছিল বোর্ড নির্বাচন। কর্ণাটকের একটা ভোট পাওয়ার জন্য সৌরভের বদলে রাহুলকে অধিনায়ক করার জন্য আপোষটা করেছিলেন জগমোহন ডালমিয়া। জিম্বাবুয়ে সফরে আবার অধিনায়ক সৌরভ। ব্যাট হাতে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সৌরভ, কিন্তু কোচ চ্যাপেল যে তাকে বসিয়ে দেওয়ার কথা ভাবতে পারেন, অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা বলতে পারেন, সেটা কখনো ভাবেননি সৌরভ। শেষ টেস্টের আগেই গ্রেগের সেই চরম অপমানজনক প্রস্তাব, একটা দেশের নির্বাচিত ক্রিকেট অধিনায়ককে বিদেশের মাটিতে সফরের মাঝপথে অধিনায়কত্ব ছাড়তে বললেন একজন বিদেশি কোচ। সৌরভ অপমানের জবাব দিলেন ১৭ রান করেই। আর এরকম অপমানজনক প্রস্তাব যে এসেছিল তার কাছে, সংবাদ মাধ্যমের কাছে তা স্বীকারও করে নিলেন সৌরভ। ঝড় ওঠা শুরু তখন থেকেই। বোর্ডের কাছে এলো গ্রেগ চ্যাপেলের জঘন্য ইমেল। সৌরভ দলীয় সংহতি নষ্ট করেন। সৌরভ শারীরিক এবং মানসিকভাবে ফিট নন। সিএবি থেকেই গ্রেগের এই ইমেল ফাঁস হলো। ক্রিকেট ক্যারিয়ারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিলেন এক সময়ের গডফাদার জগমোহন ডালমিয়াই। টান টান উত্তেজনায় ভরা সিএবি নির্বাচনে সে প্রসঙ্গটাই উঠে আসছিল। অনেক ক্ষোভ, অনেক অভিমান বার করে দিয়েছিলেন। ইংল্যান্ড থেকে এসেছিল ওর ইমেল। ডালমিয়ার বিরোধী গোষ্ঠীর প্রসূন মুখার্জিকে সমর্থনের মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছিলেন, সিএবিতে যারা ইমেল ফাঁস করেন তারা জানেন না একজন ক্রিকেটারের উত্থান কত কত ঘাম ঝরিয়ে হয়। রক্তাক্ত হয়েই চললেন মহারাজ। দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ইনিংসে সফল হওয়ার পরেও বাদ সৌরভ গাঙ্গুলি। দেশ জুড়ে বিক্ষোভ। পাকিস্তান সফরে দলে থাকলেন, কিন্তু করাচি টেস্টে ভারতীয় ইনিংসে সবচেয়ে আত্মবিশ্বাসী দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলার পরেও তিনি বাদ। কে জানে এত নোংরামিতে ভরা, এত নির্লজ্জ কিছু বিশ্ব ক্রিকেটে কতগুলো আছে। বাংলা ক্রিকেটে বঞ্চনার কাহিনী অনেক। শুটে ব্যানার্জি, মন্টু ব্যানার্জি থেকে সম্বরণ বন্দ্যোপাধ্যায়, তালিকাটা দীর্ঘ, কিন্তু সৌরভের ক্ষেত্রে অন্যায়টা সবকিছু ছাপিয়ে গেল। মারাত্মক অপমান করা হলো ভারতের সবচেয়ে সফল অধিনায়ককে, যেটা ওর প্রাপ্য ছিল না। ইডেনে সে অনুগামীদের দিকে মধ্যমা তাক করে চলে গেলেন গ্রেগ চ্যাপেল। অশ্লীল এই অঙ্গভঙ্গির জন্য বিন্দুমাত্র প্রতিবাদ হলো না ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিংবা রাজনৈতিক মহল থেকে। সবাই চুপ, কোনো ব্যবস্থা নেওয়া হলো না। বহাল তবিয়তে থেকে গেলেন গ্রেগ। ক্ষোভে ফেটে পড়েছিল শুধু বাংলা। আর এই ক্ষোভের মধ্যে দিয়েই সৌরভের নতুন লড়াই শুরু। নতুন আলোর খোঁজে একটা অঙ্গীকার, একটা শপথ। কখনো ইডেন গার্ডেন্সে অক্লান্ত পরিশ্রম, কখনো একেবারে সাধারণ ক্রিকেটারদের মতো একেবারে খোলা মাঠে শামিয়ানা খাটানো ড্রেসিং রুম ব্যবহার করে হায়দ্রাবাদের মাটিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলে ফিরে আসার লড়াই। সৌরভ গাঙ্গুলির জীবনের এই অধ্যায়টা দেখলে জীবনযুদ্ধে হেরে যাওয়া কোনো মানুষ পাবেন আবার সঞ্জীবনী মন্ত্র। এক পেশাদার মানুষ নিজের পেশাকে ভালোবাসতে শিখবেন দায়বদ্ধতাকে।
কত ঘাম, রক্ত, চোখের জল যে ওই একটা বছরে ইডেন গার্ডেন্স দেখেছে তার ইয়ত্তা নেই। এরকমই একটা সকাল ফেম গুরুকুল খ্যাত গায়ক অরিজিৎ সিং গিয়েছিলেন সৌরভের সঙ্গে দেখা করতে। জীবনের সব শৃঙ্গ জয় করার পরেও সৌরভের ওই পরিশ্রম অধ্যাবসায় মুগ্ধ অরিজিৎ সেদিন গান শুনিয়েছিলেন, উৎসর্গ করেছিলেন দাদার জীবনের ওই পর্বটাকে। मितवा कहे धड़कने तुझसे क्या, मितवा ये खुद से तो ना तू छुपा, मेरे मन ये बता दे तू। আজকে গিয়েছিলাম সৌরভের কাছে, গিয়েছিলাম আজকে সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করতে। তো এমনিতে সবাই বাংলার সবাই এমনিতে সৌরভের ফ্যান, আমিও তাদের মধ্যেই একজন। দেখলাম সৌরভ জিমে আছে এবং শুনলাম যে যারা নিচে ছিল তারা বললে যে সকাল থেকে তাদের খাটাখাটনি চলছে, সৌরভ স্ট্রাগল করছে। তো সত্যি ভিতরে এমন একটা শ্রদ্ধা এলো সৌরভের প্রতি, মানে যে লোকটা এত বড় একটা জায়গায় পৌঁছেছিল সেই লোকটা মানে আজকে এরকম একটা অবস্থা, তবুও নিজেকে কোথা থেকে যেন নিজের একটা সেলফ মোটিভেটিং একটা পাওয়ার, এটা মানে যারা পারফরমেন্স তারা বুঝতে পারবে। মানে আমি একজন পারফর্মার, আমি বুঝতে পারি যে কীরকম কঠিন, কীরকম ডিফিকাল্ট ব্যাপারটা এরকম হ্যান্ডেল করা। জীবন ডगर में प्रेम नगर में आया नजर में जब से कोई है, तू सोचता है तू पूछता है जिसकी कमी थी क्या ये वही है। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে যাওয়া বোঝাচ্ছিল তাকে অস্বীকার করা যাবে না বেশি দিন। সেপ্টেম্বরে সরলেন কিরণ মোরে, নির্বাচক চেয়ারম্যান হলেন দিলীপ ভেঙ্কসরকার। সৌরভও যেন অপেক্ষা করছিলেন এইটুকুর জন্যই। 100-র বেশি টেস্ট খেলা ভারতের প্রাক্তন অধিনায়ক ভেঙ্কসরকার যে ক্রিকেট যুক্তি প্রজ্ঞায় দল সাজাবেন সেই বিশ্বাসটা ছিল সৌরভের। গ্রেগ চ্যাপেলের যুবনীতি তখন মুখ থুবড়ে পড়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালেই পৌঁছতে পারল না ভারত। প্রচণ্ড সমালোচনা হলো গোটা দেশ জুড়ে। এরপর দক্ষিণ আফ্রিকা সফর, প্রথমেই ওয়ানডে সিরিজ, প্রথম 3টি ম্যাচেই হারল গ্রেগ চ্যাপেলের দল। দেশ জুড়ে বিক্ষোভ, দাবিটাও বেশ জোরালো হচ্ছিল চারদিকে। মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে সৌরভ গাঙ্গুলি যাতে ভালো হয় এবং যেন টেস্ট ক্রিকেটে যেন পাকাপাকি যেন জায়গা করতে পারেন। এবং রানই হচ্ছে অন্যায়ের প্রতিবাদের একমাত্র উপায়। সেটাও পারবে বলে নিশ্চয়ই পারবে, পারতেই হবে, পারবে না, 1-0 নয় 100-100ই হবে। বিজ্ঞাপনে ভুলে তো নেই বলে সৌরভও তখন রীতিমতো নাড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটকে। हाय, मेरा नाम सौरभ गांगुली है। भूले तो नहीं, जो हुआ, क्यों हुआ, कैसे हुआ, ये सब सोच के दुख भी होता था, गुस्सा भी आता था, पर अब नहीं। मैं टीम में वापस आने के लिए बहुत प्रैक्टिस कर रहा हूँ। क्या मालूम हवा में शर्ट घुमाने का मुझे और एक मौका मिल जाए। जो भी हो, टीम के अंदर या बाहर, मैं चुप बैठने वाला नहीं। इंडिया, इंडिया, इंडिया के हर मैच में मैं ऐसे ही चिल्लाऊंगा। आप भी चिल्लाएं, मेरी टीम को अच्छा लगेगा। अपनी दादा की बात सुनेंगे ना। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান, দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে জায়গা দিতেই হয়েছিল সৌরভকে। সেদিন ইডেনে চলছিল রঞ্জি ম্যাচের প্রস্তুতি, দক্ষিণ আফ্রিকার বিমানে উঠবেন সেই প্রত্যাশাটা ছিল। সেই খবরটা আসতেই ছোট্ট একটা থামস আপ। ভাঙা পৃথিবীটা জোড়া লাগতে শুরু করলো তারপরই। আবার সাংবাদিক সম্মেলনে উপচে পড়া ভিড়, ইডেন গার্ডেন্সে ওর গাড়ির চারপাশে প্রচুর মানুষ। একবার ছোঁয়ার, একবার সচক্ষে দেখার প্রবল আকুতি। সৌরভ সেই আগের মতোই দক্ষিণ আফ্রিকা সিরিজে নির্বাচিত হয়েই মুখোমুখি হয়েছিলেন আমাদের। কি করে ভুলবেন সেই দিনটা? সত্যি খুব খুশি। আর
এই আর কি, ভেরি হ্যাপি, ইভেন মোর হ্যাপি দেন ওয়েন আই প্লেড মাই ফার্স্ট। সুযোগটা যে আসছে এটা কখন বুঝতে পারলে আর কি? আমি এক্সপেক্ট করেছিলাম, যখন অবভিয়াসলি টিমের পারফরমেন্স ভালো নয়, আমি এক্সপেক্ট করেছিলাম। বাঙালি 9 মাস ধরে যেভাবে ওয়েট করেছে, এই মুহূর্তটার জন্য ওয়েট করেছে, তো ওদের যে শুভেচ্ছা, এটা ওদেরকে কি বলবে আর কি, মানে যে মানে সৌরভ ভক্তরা আছে বাংলায় প্রত্যেকটা মুহূর্তে? বলার কিছু বলবো না, কিন্তু এই যে এত সাপোর্ট, এক সময় মানুষ চেনা যায়, গুড টাইমস এভরিবডি ইজ উইথ ইউ। আর আমি হ্যাভ রিসিভড হিউজ সাপোর্ট, উইচ ইজ ভেরি ভেরি এনকারেজিং। একটা 9 মাস বাইরে, টিমের বাইরে, তো এইখানটা গিয়ে যে একটা নতুন একটা পরিবেশ, এই জায়গাটা মানিয়ে নেওয়াটা খুব একটা নতুন পরিবেশ নয়, ইটস সেম বয়েজ, যার সাথে আমি আগেও খেলেছি, জাস্ট গো। আর ইন্ডিয়া টিমের খারাপ পারফরমেন্স, আমি তো এখানে, আমার তো কিছু করার নেই, আই জাস্ট হ্যাভ টু গো অ্যান্ড ডু মাই বেস্ট। কোনো সময় মনে হয়েছিল কেরিয়ার শেষ হয়ে যেতে পারে? না, কোনো সময় মনে হয়নি। আর একটা হচ্ছে তাহলে আমি খেলাই ছেড়ে দিতাম। গোটা কলকাতার শুভেচ্ছা নিয়ে সৌরভ রওনা হয়েছিলেন দক্ষিণ আফ্রিকা। খুব অপটিমিস্ট। আমি দেখলাম যে সেই হিসেবে ও বারে বারে বলতো যে আমি ফিরে আসব, আমি খেলা ছাড়বো না, আমি খেলবো, এবং সেটাই এবার হয়েছে। এইটা দেখে আমি আনন্দিত এবং ওকে অভিনন্দন আমি জানাচ্ছি। আমি খুব খুশিও ফিরে এসেছি, আমি চাই ভালো খেলুক। ইন্ডিয়ান টিমে ঢোকাটা, হি ইজ আ লায়ন হার্টেড পার্সন। আমি মনে হয় এরকম এত বড় মানে দম থাকা দরকার। যে অবিচারটা হয়েছে, এটা 8-9 মাস ধরে চুপচাপ সহ্য করে আবার টিমে ফিরে আসার জন্য যে অদম্য মানসিকতাটা দরকার, সেটাও দেখিয়েছে। এবং আমার মনে হয় যে টপ লেভেলে এটাই সবচেয়ে বেশি জরুরি। যেভাবে নিজেকে আবার এই জায়গায় ফিরিয়ে এনেছে, নিঃশব্দে এটা যে কোনো ক্রীড়াবিদের কাছে এটা একটা মানে অবশ্যই এটা একেবারে চূড়ান্ত একটা মানে উৎসাহ বলতে পারো। ও টেস্টে গিয়ে সাকসেস পাবে ওর নিষ্ঠার জন্য, ও সাধনার জন্য। ও আমাদের ফুটবলারদের মতো বেশি বকে না। এই কামব্যাকটা আমাদের সকল জাতির কাছে, শুধু ফুটবল ক্রিকেট নয়, মানে সর্বক্ষেত্রে কিন্তু একটা সব জায়গায় একটা মানে ইন্সপিরেশন কাজ করবে। পচেস্ট্রুমে অবশিষ্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ। সৌরভ পৌঁছলেন পচেস্ট্রুম। গ্রেগ চ্যাপেল, রাহুল দ্রাভিডের দলে তিনি তখন ব্রাত্যই। কোনো বন্ধু নেই, পাশে দাঁড়ানোর কেউ নেই। প্রথম দিনের অনুশীলনে গ্রেগের একটা ছোট্ট অভ্যর্থনা, ওয়েলকাম ব্যাক, ব্যাস এটুকুই। বন্ধু হয়ে গিয়েছিল তার চওড়া ব্যাট। পচেস্ট্রুমে ব্যাট হাতে যখন নামলেন ভারত, তখন 5 উইকেটে 69। সৌরভ সেই ম্যাচে 83 করলেন। দ্রাবিড়ের দল জিতল। ওয়ান্ডারার্সের প্রথম টেস্টে সৌরভের অপরাজিত 51 রান ভারতকে টেস্ট জেতাল। 17 বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট জয় ভারতের। বাকি দুটো টেস্ট হেরে, সিরিজ হারলেও দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ রান বেহালার বাঙালিরই, মোট 214। সেটা একটা অদ্ভুত সময়। কি অপরিসীম ধৈর্য, মানিয়ে নেওয়ার ক্ষমতা এক ক্রিকেটারের। দলে কোনো বন্ধু নেই। 10 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আবার যেন সব নতুন করে শুরু।
31শে ডিসেম্বরের রাত কেপটাউনে রং, আলো আর ফুর্তির জোয়ার নেমেছে। নতুন বছরের শুভেচ্ছায় উৎসবের এক অন্য দুনিয়ার মানুষ। ভারতীয় দল নতুন বছরের উদযাপনে সেদিন গিয়েছিল ওয়াটারফ্রন্টে। কেপটাউনের টেবল মাউন্টেনকে পিছনে রেখে জল আর পাহাড়ের এক অপূর্ব নৈসর্গিক চিত্র। সৌরভ সেদিনও যেন বড় একা। বন্ধু বলতে সচিন পুত্র অর্জুন, তাকে সঙ্গে নিয়ে টেবল মাউন্টেনের দিকে তাকিয়ে থাকা, আগুনের পরশমণি তো ছুঁয়ে নেওয়া ওই দক্ষিণ আফ্রিকা থেকেই। ক্রিকেট বিশ্বকে আবার বুঝিয়ে দেওয়া অত্যন্ত অন্যায় হয়েছিল ওর উপর। কেপলার ভেসেলস কিংবা ব্যারি রিচার্ডসের গলায় তাই তখন সৌরভ স্তুতি। I think he's got the potential. I mean, no one's ever questioned that Saurav doesn't have the ability. He's always had the ability. What they're questioning is sometimes his mental attitude, whether he's really determined enough. He likes soft runs. He doesn't like to get the hard runs. And I think to convince people like me and convince people that are in the inner sanctum of cricket, people who are right there all the time and follow cricket and understand it and know everything about it, to convince us that he's conquered the short ball, he has to make runs on this tour. Yeah, he does, definitely. He's got lots of experience. He's got a good track record. He's worked hard on his game again, so I think he does. সৌরভ নিজে দক্ষিণ আফ্রিকা দিয়েছিল প্রত্যাবর্তনের ওই লড়াইটায় অনেকটা অক্সিজেন। জোহানেসবার্গের হোটেলে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি দেবাশিস সেনকে জানিয়েছিলেন অনেক কথা। মহারাজদা দীর্ঘ 9 মাস পরে আবার টিমে ফিরে এমনি একটা ম্যাচ উইনিং পারফরমেন্স, কীরকম লাগছে টিমকে জেতাতে সাহায্য করতে পেরে? ভালোই, যে কোনো প্লেয়ারই এরম সিচুয়েশনে, স্পেশালি এরম ডিফিকাল্ট কন্ডিশনসে, সাউথ আফ্রিকায় মতো কন্ডিশনসে পারফর্ম করে পরপর দুটো ম্যাচ জেতা, যেখানে টিম আগে জিততে পারছিল না, যে কোনো প্লেয়ারেরই ভালো লাগবে। জেতাতে অবদান রাখতে পেরে কীরকম লাগছে? বিশেষ করে কী অপারেশন চাপ ছিল আপনার উপরে? চাপ সবার ওপরই থাকবে, এখন আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এই প্লেয়ারদের চাপ নিয়ে খেলতেই শিখতে হবে। আর আমি অনেক দিন ধরেই ভারতের খেলেছি, সেই জন্য এই সিচুয়েশনও আমার লাইফে আগে গেছে আর ভবিষ্যতেও যাবে, সেই জন্য অ্যাডজাস্ট করাটাই ইম্পর্টেন্ট। দক্ষিণ আফ্রিকার সাফল্য ওয়ানডে দলেও ফেরালো দীর্ঘ 14 মাস পর। নাগপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে 98। ওয়েস্ট ইন্ডিজের পর এলো শ্রীলঙ্কা। সৌরভ এবার ম্যান অফ দ্য সিরিজ দীর্ঘ 6 বছর পর। ম্যান অফ দ্য সিরিজের ট্রফিটা দেখে সেদিন মাথা হেঁট করেছিলেন গ্রেগ চ্যাপেল। এক বাঙালি ক্রিকেটারের জেদ, অধ্যাবসায়, সংকল্পের কাছে হার মানতে হয়েছিল গুরু গ্রেগকে। এরপরই বিশ্বকাপ। প্রত্যাবর্তনের ওই দিনগুলোতে ওটাই বলতেন, বিশ্বকাপটা খেলতে হবে, করেও দেখালেন।
ওয়েস্ট ইন্ডিজ রওনা হওয়ার ঠিক আগের দিন এসেছিলেন এক্সট্রা টাইম দফতরে। সেদিন গোটা কলকাতার শুভেচ্ছা ওকে। কখনো মোহনবাগান কোচ চিমা, কখনো ইস্টবেঙ্গল কোচ কার্লোস পেরেরা, কখনো সুভাষ ভৌমিক, কখনো সুব্রত ভট্টাচার্য, আবার কখনো সম্বরণ ব্যানার্জি, শরদিন্দু মুখার্জি। সবার সব শুভেচ্ছা বাংলার মহারাজকে। ব্যস্ততার ওই দিনটায় সিএবিরও শুভেচ্ছা সৌরভকে, আর সব শুভেচ্ছা নিয়ে লক্ষ্য পূরণের লক্ষ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বকাপ পর্বটা ভালো যায়নি ভারতের। গ্রুপ লিগেই বিদায়ে রাহুল দ্রাবিড়ের দলের। বাংলাদেশের বিরুদ্ধে সৌরভ করেছিলেন ৬৬, তাতেও হার ভারতের। বিশ্বকাপে সুপার 8-এ যাওয়া হয়নি ভারতের। ফিরে এসে বাংলাদেশ সফর ওয়ানডে সিরিজে পরীক্ষামূলকভাবেই দলে রাখা হয়নি সৌরভ সচিনকে। টেস্ট দলে ফেরেন সৌরভ, আর ফিরেই ১০০ রান। বাংলাদেশ রওনা হওয়ার আগে অবশ্য ঘটে গেছে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে অভিপ্রেত ঘটনাটা। পদত্যাগ করেছেন গ্রেগ চ্যাপেল। বিশ্বকাপে ব্যর্থতায় চরমভাবে অভিযুক্ত হয়েছিলেন তিনি। গোটা দলটাকে দুভাগে ভাগ করে দিয়েছিলেন। এক দল তার কাছের, অন্যরা নয়। সচিন টেন্ডুলকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে শত্রুপক্ষ বানিয়ে দিয়েছিলেন মিস্টার ইন্ডিয়ান ক্রিকেটকেও। 18 বছরের ক্রিকেট জীবনে প্রথমবার নিজের চেনা বৃত্ত খোলসের বাইরে এসে সচিনও গ্রেগের বিরুদ্ধে মুখ খোলেন। ভারতে যে তারপর থাকা যাবে না গ্রেগ চ্যাপেল জানতেন। সরে যেতে দেরি করেননি। বিশ্বকাপ থেকেই সৌরভ সচিনের ঘনিষ্ঠতা ভালো লাগেনি অস্ট্রেলীয় কোচের। ডিভাইড অ্যান্ড রুল নীতিতে দল চালাতে গিয়ে বিশ্বকাপেই একটা বড় অংশ চলে যায় গ্রেগের বিরুদ্ধে। ব্যর্থতার ওই দিনগুলোয় জুনিয়র ক্রিকেটারদের জন্য লম্বা ছাতা হয়ে যান সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি। 1990 থেকে বন্ধুত্ব। কৈলাসঘাটানি স্টার ক্রিকেট ক্লাবের হয়ে দুজনেই গিয়েছিলেন ইংল্যান্ড সফরে। প্রত্যাবর্তনের ওই সময়টায় যেন আরও কাছাকাছি বিশ্বের সেরা ওপেনিং জুটি। সৌরভ যেন ফিরে পাচ্ছিলেন পুরনো জমিটা। বাংলাদেশে কোচ হয়ে গিয়েছিলেন রবি শাস্ত্রী। একটা সময় চরম সৌরভ বিদ্বেষী রবিও সৌরভের এই ফিরে আসায় মুগ্ধ। বাংলাদেশে প্রচণ্ড জনপ্রিয় সৌরভ। এপার বাংলার মতো ওপারেও সবার আদরের দাদা। বাংলাদেশের ক্রিকেটাররা তার বেশ ভালো বন্ধুও। বাংলাদেশের পর ইংল্যান্ড সফর। তার আগে ভারতীয় দল অবশ্য খেলল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। সৌরভ রানের মধ্যেই। ইংল্যান্ডে প্রথম টেস্ট লর্ডসে। সেই লর্ডস 96-এ যেখান থেকে পথ চলা শুরু, 12 বছর পর সেই মাটিতেই ফিরে যাওয়া। সৌরভ কি একটু নস্টালজিক হবেন না?
ইংল্যান্ডের সঙ্গে সম্পর্কটা 1990 থেকে কৈলাসঘাটানি স্টার ক্রিকেট ক্লাবের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন। তখন থেকেই সৌরভের এমন একজন মানুষের কাছে আসা যাকে হয়তো জীবনে ভুলতে পারবেন না। অনিমেষ মুখার্জি সৌরভের বাবা চণ্ডী গাঙ্গুলির পূর্ব পরিচিত। সৌরভ কাকা বলে ডাকেন। রক্তের কোনো সম্পর্ক নেই, তবু আত্মীয়তার এই বন্ধন অটুট। লন্ডনের মিডলসেক্সের নর্থ হেরোয় থাকেন অনিমেষবাবু আর তার স্ত্রী গীতা মুখার্জি। সৌরভ ওদের কাছে সন্তানের মতো। মিডলসেক্সে ওদের বাড়িটায় সৌরভের অনেক স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে। ইংল্যান্ডে সৌরভের আস্তানাও এটাই। টিম থেকে ছুটি পেলেই চলে আসেন এখানে। এই নিয়মই চলছে সেই 90 থেকে। অনিমেষবাবুদের স্মৃতিতেও টাটকা সেই দিনগুলো। প্রথমবার এসেই আমাদের সাথে এত ক্লোজ হয়ে গেছে, মানে নিজের বাবা মার মতনই আমাদের একই রকম রেসপেক্ট করে, ভালোবাসে, সব কিছু আবদার সব কিছুই করে আমাদের সাথে। তারপর আমি বকতাম। মনে আছে যে আমরা দুজন অফিস যাব, তারপরের দিনও চলে যাবে। হ্যাঁ, আমাদের বেডরুমের পাশে একটা মাটিতে শুয়ে আছে। তখন রাত 12টা। আমি বললাম, মহারাজ তুই শুতে যা রে। বলে না না কাকা, কালকে তো চলে যাব, একটু আড্ডা মারি না, একটু ইয়ে করো। ইংল্যান্ড সফরটা বেশ ভালো গেল। এবার সফর সঙ্গী ছিলেন বাংলার রণদেব বসু। রণদেব একটাও টেস্ট খেলার সুযোগ না পেলেও সৌরভ কিন্তু টেস্ট সিরিজে দুর্দান্ত খেললেন। নটিংহ্যামে ওর 79 জয়ের ভিত গড়ল। ওভালেও দুরন্ত ব্যাটিং, মনে রাখার মতো ইনিংস। একদিনের সিরিজেও 3টে অর্ধশত রান। ইংল্যান্ড থেকে ফিরলেন সর্বোচ্চ রান নিয়ে। এরই মাঝে একদিনের ক্রিকেটে 10,000 রান আর নিজের 300তম ওয়ানডে ম্যাচটাও খেলে ফেলেছেন। ব্রিস্টলে রাজা রামমোহন রায়ের একটা মূর্তি রয়েছে। এই শহরেই মারা যান তিনি। সৌরভ সেদিন গিয়েছিলেন রামমোহন রায়ের স্ট্যাচুর সামনে। ওদেশে তার কীর্তির স্মারকও কম বড় নয়। সৌরভ উপভোগ করছিলেন প্রতিটা মুহূর্ত। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে নাগপুরে এলো 86 রান। আর পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজটা যেন প্রত্যাবর্তনের এই বছরটার সেরা পর্ব। ইডেনের মাটিতে এলো 100 রান। জীবনের 98তম টেস্ট ঘরের মাঠে স্মরণীয় হয়ে থাকল ওই 100 রানে। এই ইডেনেই কোনো 100 রান ছিল না। ছোট্ট থেকে যে ইডেনে বেড়ে ওঠা, যে ইডেনে অনেক ঘাম, রক্ত, পরিশ্রম, সাধনা, সেখানে একটা টেস্ট 100 রান ছিল অনেক দিনের স্বপ্ন। পাকিস্তানের বিরুদ্ধে 102 রানের ইনিংসটায় সেই স্বপ্ন পূরণ। সেদিন রাতেই একান্ত সাক্ষাৎকারে বলছিলেন প্রাপ্তির ওই মুহূর্তটার কথা। অনেক দিন, 13-12 বছর প্রায়, বাট হ্যাপি দ্যাট আই ম্যানেজড ইট এট লাস্ট। কি মনে হতো ইন্ডিয়ান টেস্ট হলে কীরকম একটা ফিলিং হতো, যে কষ্ট ছিল? না, অনেকবার সেট হয়ে আউট হয়ে গেছি, এবার সেটা হয়নি আর কি। মানে ধরো কালকে যখন আনবিটেন অবস্থা আজকে খেলছেন একজন, কত রাত্রিটার মধ্যে গত রাত্রিটা আমি 100 নিয়ে কিছু ভাবিনি, জাস্ট ভেবেছিলাম যে রান করতে হবে, আর যদি সেট হয়ে যায়, যদি পারি ওটা কনভার্ট করতে 100, যাই হোক খুশি আর কি। তো এরপরে 100 টেস্ট মেলবোর্নে না, এখন ব্যাঙ্গালোর টেস্ট আছে, আশা করি ওটা ভালো খেলবো, তারপরে অস্ট্রেলিয়া। 100 টেস্টের জন্য একটা ফিলিং রয়েছেই। হ্যাঁ আছে, যদি হবে, যদি ভালোই হবে তো বটেই, বোঝা যাচ্ছে আর কি হবে তো। হ্যাঁ, ধরো 3টে ম্যাচ আগে যখন তোমার সঙ্গে ট্রলি ক্লাবে কথা হয়েছিল, তখনও বলেছিলে যে আগে খেলি তারপরে। হ্যাঁ, আমি সবসময় সেটাই বিলিভ করি, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে খেলি না। তখনও জানতাম খেলবো, বাট ইউ নেভার নো। ধরো এটা মনে হতো যে এইখানটায় আমার কোনো সেঞ্চুরি নেই। হ্যাঁ, হতো, হবে, স্বাভাবিক। আজকে কেমন লাগছে যখন সেঞ্চুরিটা করলে, ফুল লিডেন যখন নিজের মাঠে সেঞ্চুরিটাকে আলাদা মনে হলো, কিছু ফিল করলে? নিশ্চয়ই। 99তম টেস্ট বেঙ্গালুরুতে। এই শহরেই কোনো এক সময় তৈরি হয়েছিল অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে দেওয়ার জঘন্য ব্লুপ্রিন্ট। সৌরভ এখানে প্রথম ইনিংসের 239, জীবনের প্রথম 200 রান, ছাপিয়ে গেলেন ভেনু মানকার, সুনীল গাভাস্করকেও। রানের হিসেবে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে 5ম সর্বোচ্চ।
বীরেন্দ্র সেহবাগ, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড় আর সচিন তেন্ডুলকরের পরেই দ্বিতীয় ইনিংসে করলেন ঝোড়ো 91। অল্পের জন্য 2 ইনিংসেই 100 রানের বিরল কৃতিত্বটা ধরা দিল না। হ্যাঁ, এভাবেও ফিরে আসা যায় রাজার মতো, মহারাজার মতো। বৃত্তটা সম্পূর্ণ হচ্ছিল আরও একটা টেস্টে। সৌরভ গাঙ্গুলির জীবনের 100তম টেস্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। 100তম টেস্টের আগে কলকাতা পুরসভা আয়োজন করেছিল সৌরভ সংবর্ধনার। মিলেনিয়াম পার্কে খোলা আকাশের নিচে নাগরিক সংবর্ধনা। খোলা আকাশই শুধু নয়, সংবর্ধনা ছিল খোলা মঞ্চেও। ফলে যা হওয়ার হলো, তুমুল বিশৃঙ্খলায় সভা প্রায় পণ্ড। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের ছিল শুভেচ্ছা ট্যাবলো। ইডেন গার্ডেন্সের সামনে রাখা ট্যাবলোয়ে দ্রুততম টেস্টের আগে সৌরভকে শুভেচ্ছা সবার। তালিকায় কে নেই? পদ্মশ্রী মান্না দে থেকে বিশ্ব চ্যাম্পিয়ন দোলা ব্যানার্জি, সবাই হাজির। আশা করব সৌরভ তার 100তম টেস্টে ভালো রান করবে। মানুষ সবই বলছিল ওকে রিটায়ার করার জন্য, কিন্তু দেখিয়ে যাচ্ছে ফাইটিং কি কাকে বলে। একটা কথা বলতে, আগামী কোনো বাঙালি 100 টেস্ট খেলবে, এটা আমার কাছে ঠিক কল্পনার বাইরে। সো অল দ্য বেস্ট ফর হিম। 100তম টেস্টে যেটা মেলবোর্নে অস্ট্রেলিয়া হতে চলেছে, তুমি 26 তারিখে তুমি একটা রেকর্ড স্থাপন করতে চলেছো, তার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সৌরভ 100 করুক, এটাই আমার তরফ থেকে শুভেচ্ছা দেয়। সবার থেকে আমার মনে হয় আমার ফিলিংসটা একটু ভালো লাগছে এবং লাগবে যদি উনি মেলবোর্নে এরকম ধরনের একটা পারফরমেন্স করে ফিরতে পারে। অস্ট্রেলিয়া যাচ্ছ সৌরভ, তুমি আমাদের সবার গর্ব, আর 100 টেস্ট খেলছো। উই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। যেভাবে প্রথম প্র্যাকটিস ম্যাচে খেলেছো সেভাবেই আরও 59, 159, 259 এভাবেই স্কোর করতে থাকো। অ্যান্ড আমাদের দেশের তুমিই গর্ব। উইশ ইউ অল দ্য বেস্ট। সৌরভ যে এতদিন পরে এত ভালো খেলছে, এই জন্য আমার প্রাণটা ভরে গেছে। ভগবানের কাছে প্রার্থনা, হি শুড বি দ্য ক্যাপ্টেন অফ দি ইন্ডিয়ান টিম। অস্ট্রেলিয়া রওনা হওয়ার দিন অনেক কথা বলে গিয়েছিলেন আমাদেরও। গর্বটা হচ্ছে মানে যে 100 টেস্ট খেলতে যাচ্ছে, এটা মানে হচ্ছে ব্যবহার করে না, খুশি 100 টেস্ট অবধি পৌঁছানোর জন্য। হ্যাঁ, ইটস জাস্ট অ্যানাদার টেস্ট ম্যাচ। তবু তো মানে একটা কোথাও একটা ফিলিং, কোথাও একটা মানে কোনো জায়গাতে একটা ফিলিং হচ্ছে যে 100 টেস্ট খেলছি মানে। না, এখনো পৌঁছয়নি তো অস্ট্রেলিয়া, ওই জন্য। আচ্ছা, যে মানে এটা কি জীবনের সেরা ফেজ বলা যায়? মানে 2001, 2002 ওই ফেজটা চুকিটা ভালো? দুটোই ভালো। এমন হয় না কারোর সঙ্গে কারো কম্পেয়ার করা উচিত। এখন ভালো খেলছি, আশা করি আগেও খেলবো। 35 বছর বয়সে মানুষের মানে রিফ্লেক্স কমে খানিকটা, কমে না, এসব ভুল ধারণা মানুষের, এসব কমপ্লিটলি ভুল ধারণা। আর এখন নয় আমি 35 বছরে ভালো খেলছি, ভবিষ্যতে অনেক প্লেয়ার 35 বছরে ভালো খেলবে। গ্রাহাম গুজ খেলেছে, বয়কট খেলেছে, বর্ডার খেলেছে, গাভাস্কার খেলেছে, বিভিন্ন প্লেয়ার খেলেছে। এখন আমি খেলছি, 2 বছর বাদে অন্য কেউ খেলবে। 2004 যখন গেছিলেন অস্ট্রেলিয়া গেছিলেন, তখন তার আগে গ্রেগের কাছেও গেছিলেন, মানে কি ভেবে গেছিলেন? মানে এটা কি একটা প্রিপারেশনের জন্যই? আমি ওই ব্যাপার নিয়ে বলতে চাই না। মানে আমি বলছি প্রিপারেশনটা, মানে অস্ট্রেলিয়ার যে প্রিপারেশনটা, সেটা কি এই 10 দিনে সম্ভব? টপিক তো হ্যাঁ, আরামসে। আমরা এর আগে অস্ট্রেলিয়ায় খেলেছি, অ্যাডজাস্টমেন্ট করতে হবে বাউন্সের সাথে। সৌরভ গাঙ্গুলি ক্রিকেট জীবনের সেরা 5টা ঘটনা কি? প্রথম টেস্ট, 100 টেস্ট হবে, 300 ওয়ানডে, ক্যাপ্টেন হওয়া, ওয়ার্ল্ড কাপ ফাইনাল। কথা হচ্ছে যে মানে এখন সৌরভ গাঙ্গুলি মানে বাঙালির মধ্যে মানে যেভাবে তোমার কামব্যাক, বা শুধু বাঙালি কেন, মানে যেভাবে তোমার কামব্যাকটাকে দেখা হচ্ছে, যা লেখালেখি হচ্ছে, মানে একটা খানিকটা মানে ফেয়ারি টেলের মতো, মানে তোমার রূপকথার চরিত্র রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা হচ্ছে আর কি। তো এইটা যখন ভাবো আর কি, যে মানে নিজের সম্পর্কে তোমার নিজের ভাবনাটা কি? কিছুই না, আমি শুনতে চাইছি না। কোনো ভাবনা নেই, জাস্ট ভালো খেলছি, এটাই খুশি। ক্রিকেট খেলা কাজ, কম্প্যারিজন হতেই থাকবে, এটা সার্কেল লাইফের, কখনো ভালো কখনো খারাপ। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে ধরো সুনীল গাভাস্কার যেটা বলেছিল বা করেও ছিল, যে জীবনের পিকে থাকতে থাকতে রিটায়ারমেন্ট, সেরকম কোনো কিছু ভাবনা কিছু আছে যে সেরা সময় সরে যাবো? খেলি এখনো কিছুদিন। আচ্ছা, আর একটা কথা হচ্ছে মানে গ্রেগ চেপেল কি এভাবেই নিস্তার পেয়ে যাবে? কিছুই বললেন না, সেরা সময়ও কিছু বলছো না। কিছু বলতে চাই না, মানে এইভাবেই ছেড়ে যাবে না? গ্রেগ চেপেল আবার আসবে, কোনো একটা একাডেমি কোচ হয়ে চলে এলো আবার, সেটা আমার রেসপন্সিবিলিটি নয়। হ্যাঁ, কিন্তু মানে আমরা কি এরকম ভাবে ছেড়ে দেবো? দেখা যাক না কি হয়। 26শে ডিসেম্বর 2007 মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে 100তম টেস্টে সৌরভ গাঙ্গুলি। ম্যাচের আগে শুভেচ্ছা ভারতীয় ক্রিকেট বোর্ডের, সহ খেলোয়াড়দের শুভেচ্ছা এমসিজি সবুজেই। জীবনের অন্যতম সেরা মুহূর্ত। সত্যিই তো, 100 টেস্ট। আর কজন খেলতে পারেন?
বেহালার এক বাঙালি সন্তান তার জীবন দিয়ে লড়াই দিয়ে বুঝিয়ে গেলেন জীবন কাকে বলে, বেঁচে থাকা কাকে বলে। এদেশের বহু মানুষের লড়াইয়ের প্রতীক তিনি। তার ফিরে আসার কাহিনী রূপকথার মতো। Colin Cowdrey, Gordon Greenidge, Javed Miandad with a century in this test. I think that's when you open it, after you score 100, not before, okay? And all the very best. সৌরভ কন্যা সানার বয়স তখন 6, বাবার সফর সঙ্গী নানা সিরিজে। তখনও বোঝার বয়স হয়নি যে কোল ওকে আশ্রয় দেয় সেটাই কত মানুষের বেঁচে থাকার আশ্রয়। দীর্ঘ বছর পর সানাও বুঝবে সান্টা ক্লজের কত বড় উপহার ছিল এই সময়টা, ওর বাবার প্রত্যাবর্তনের এই সময়টা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।